আপনারা সবাই জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশ নিয়ে তৎপর, এবং এই ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের এই ডামি নির্বাচনের সময় কাকে কাকে মনোনয়ন দিবে সেগুলো পর্যন্ত র নির্ধারণ করে দিত। হ্যাঁ, তো শেখ হাসিনা সবসময় 100% মানতো তা না, বাট 99%, 95% এরকম মানতো। তো সেই র বাংলাদেশকে নিয়ে অনেক বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবার জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচুর, এবং এরপরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র নড়ে চড়ে বসেছে। এবং জামাত ক্ষমতায় আসতে পারলে কি ধরনের প্রভাব পড়তে পারে, কি ধরনের সমস্যা হতে পারে, এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতেছে। গতকালকে জামাতের যে নির্বাচনী ইস্তেহার, ইলেকটোরাল ম্যানিফেস্টো, সেখানে বলা হয়েছে যে ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশের সঙ্গে জামাত ইসলাম ক্ষমতা এলে তারা সুসম্পর্ক করবে। সেখানে কিন্তু পাকিস্তান এবং চীনের নাম নাই। কেন নাই? কারণ পাকিস্তান এবং চীনের সঙ্গে জামাতের অলরেডি সুসম্পর্ক আছে। পাকিস্তান মনে প্রাণে চায়, চীন মনে প্রাণে চায় জামায়াত ক্ষমতায় আসুক। কারণ পাকিস্তান এবং চীন বিশ্বাস করে যদি বিএনপি আসে, হয়তো ইউনূস সরকারের করা যে চুক্তিগুলো, এগুলো হয়তো বিএনপি মূল্যায়ন করতে নাও পারে। তো প্রতিটি দেশই চায় যে সম্পর্ক ভালো থাকুক। তো এই হিসাবে জামাত ইসলাম কিন্তু ওই পাকিস্তান এবং চীনের নাম নেয়নি, নিয়েছে ভারত আমেরিকার নাম। এনিওয়ে, এখন ভারত চিন্তা করতেছে যে যেহেতু ওদের গোয়েন্দা সংস্থার রিপোর্টে মূল্যায়ন এসেছে যে এবার জামাত জিততে পারে, কাজেই গোয়েন্দা সংস্থা র বোঝার চেষ্টা করতেছে জামাত ক্ষমতা এলে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে তারা তাদের দেশের যে ভূরাজনৈতিক যে এক্সপার্ট, তাদের পরামর্শ নিচ্ছেন, কথা বলতেছেন, কি করণীয় ঠিক করতেছেন। এর ভিতরে আছে যে যাতে জামাত ক্ষমতায় না আসতে পারে তার জন্য চেষ্টা করা। দেখুন, জামাত যদি 100% বলেও যে আমরা ক্ষমতা এলে ভারতের দাস হয়ে থাকবো, যদি জামাত বলেও, তাও ভারত চাইবে না জামাত ক্ষমতায় আসুক। কারণ ওই যে নামের পিছিয়ে ইসলামী, ইসলামী শব্দটাইতেই এদের আপত্তি আছে। হ্যাঁ, তো এইসব কারণে জামাত দুটা পদ্ধতি অবলম্বন করেছে। একটা হচ্ছে তোষণ নীতি, জামাতের কাছাকাছি আসার চেষ্টা, মানে সকল পথে খোলা রাখবে। আরেকটা হচ্ছে ঠেকাও নীতি, জামাতকে ঠেকিয়ে রাখতে হবে যাতে ক্ষমতায় আসতে না পারে। তো প্রথমটা হচ্ছে তোষণ নীতি। আপনারা জানেন যে বার্তা সংস্থা রয়টার্সকে দুটো ইন্টারভিউতে জামাতের আমির বলেছিলেন যে তার যখন হার্টে বাইপাস সার্জারি হয় তখন দুইজন ভারতীয় কূটনীতিক গোপন এসেছিলেন দেখা করতে। সেখানে এসে তারা বলেছিলেন যে আমরা যে আপনারা দেখতে আসছি, আপনি কাউকে বললেন না। হ্যাঁ, কিন্তু জামাতের আমির বলে দিয়েছে। এবং কয়েকদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে এই জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকে দাওয়াত দিয়েছে। আমিরকে দাওয়াত দিয়েছে, তো আমির যেতে পারেন নাই, গোলাম পরোয়ার গিয়েছে। সেখানে গিয়ে খুব মাখামাখি হয়েছে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে। দেখুন, এই সেই ভারত যেই ভারতের কাছে বিএনপি বারে বারে বলেছিল, এই যে আপনারা দেখেন না আমির খসরু, মাহমুদ চৌধুরীর ছবি টবি, এগুলা মিথ্যা হলেও একটা যোগাযোগ ছিল। আমির খসরু, মাহমুদ চৌধুরী ভারতকে বলেছিল যে আপনার কাছে ভিক্ষা চাই, আপনি একটু শেখ হাসিনাকে বলেন যাতে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়। ভারত একবারও বলে নাই শেখ হাসিনার কাছে। আজকে বেগম জিয়া ধুকে 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 সেই সময়ে বিনা চিকিৎসায় রোগ এমন বাড়া বেড়েছে, পরে আর চিকিৎসা তো কাজ হয় নাই, পর তো মারাই গেলেন। সেই বেগম জিয়া মরে যাওয়ার পরে ভারতের যে শ্রদ্ধা, সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সহ সকল এমপিদের 1 মিনিট নীরবতা, আবার জয়শঙ্কর উড়ে আসলেন শ্রদ্ধা জানানোর জন্য, এগুলো তো অতিরঞ্জিত। যখন মানুষটা কারাগারে ছিল তখন একটা বার শেখ হাসিনাকে বলার সাহস হয় নাই আপনাদের যে তাকে একটু বিদেশে পাঠাও চিকিৎসার জন্য। জামাত ইসলাম গোপনে ভারতকে অনেক বলেছে যে এই যে আমাদের বৃদ্ধ বৃদ্ধ নেতাগুলো, নিজামী, মুজাহিদ, এদের বয়স 80-75, এদেরকে ফাঁসি দিয়ে লাভটা কি রে ভাই মিথ্যা মামলায়? আপনি একটু হাসিনাকে বলেন, আপনারা বললে শুনবে, তোদেরকে ফাঁসি দিও না। ভারত তাও বলে নাই। পাকিস্তান বলেছে, ইমরান খান বলেছে, তুরস্কের এরদোগান পর্যন্ত বলেছে শেখ হাসিনাকে যে একটু কনসিডার করেন, আপনি আমাদের বোন, প্লিজ। শেখ হাসিনা শুনে নাই, সে এই বৃদ্ধ লোকগুলোকে ফাঁসির দড়ি পরিয়েই ছেড়েছে। তো সেই ভারত এখন জামাতের আপন হতে চায়। এই কারণে বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। একটু আগে রিপোর্ট, ওই জামাত ইসলামের আমির ইস্তেহারে যাবে, তখন
ভারতীয় এক মহিলা সাংবাদিক জিজ্ঞেস করে যে আপনারা ক্ষমতা এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে? জামাতের আমির ওই যে উপরে ওই ইয়ে ছিল, যে সিলিংটা কালারফুল ছিল, যে বিভিন্ন সবুজ লালে, জামাতের আমির বলে কালারফুল হবে, এরকম কালারফুল। হ্যাঁ, এটা কূটনৈতিক উত্তর দিয়েছেন, বাট এটাও সত্য যে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা খুবই চিন্তিত। আজকে দেখলাম জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজাহারি তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তরুণদের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। এখন তিনি বলতেই পারেন অবশ্যই এটাই তো উচিত, ন্যায় ইনসাফ, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তিনি সরাসরি কিন্তু কোন দলের পক্ষ নেননি। তিনি বলেছেন যে তরুণদের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষ হোক। এখন ন্যায় এবং ইনসাফের প্রতীক কি? ধানের শীষ? মোটেও না। দাঁড়িপাল্লা? আমার তো তাই মনে হয়। তার মানে মিজানুর রহমান আজাহারি তিনি পরোক্ষভাবে জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ারই আহ্বান জানালেন। আর বাকি থাকে আরেকজন ইনফ্লুয়েন্সার শায়ক আহমদুল্লাহ, তিনি হয়তো নির্বাচনে 2-3 দিন বাকি আছে, তিনিও হয়তো কোনো না কোনো ফর্মে তরুণদেরকে এই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, মানে বিএনপির জন্য প্রবাসীরা যে 16 লাখ ভোট দিয়েছে এর ভিতরে 95% দাঁড়িপাল্লায় পড়েছে। 95%। ইউরোপিয়ানরা কিন্তু এতটা ভোট দেয়নি। বেশিরভাগ ইউরোপ আমেরিকার লোকজনই তারা আসলে ওই দেশের নাগরিক হয়ে গিয়েছে, দেশের সঙ্গে তোরা টান ফিল করে না, বিভিন্ন ফ্যাক্টর আছে। বাট মধ্যপ্রাচ্যের, মালয়েশিয়ার যারা কাজ করে তারা সবাই ভোট দিয়েছে প্রায়, এবং সবাই ওই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তো এখানে দেখা যায় যে প্রত্যেকটা সংসদীয় আসনে কিন্তু দাঁড়িপাল্লা অলরেডি ইলেকশনের আগেই 5,000, 4,000 এরকম ভোটে এগিয়ে আছে। হ্যাঁ, এগুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। বাট এবারে নির্বাচন আসলে কে ক্ষমতায় আসবে সেটা নির্ধারণ করা বড়ই মুশকিল, কারণ ভোট তো হয় না 15-16 বছর। এবং আমি নিজে এখনো বিশ্বাস করি যে বিএনপি ক্ষমতায় আসলেও আসতে পারে, সামান্য ব্যবধানে আসবে, জামাত হয়তো নাও আসতে পারে, বাট পরিস্থিতি কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। এই কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থা কথা হচ্ছে যে ব্যাপকভাবে সম্পর্ক উন্নয়ন, যে যদি জামাত ক্ষমতায় আসে জামাতের সঙ্গে সম্পর্ক আমরা এমন ভাবে বিল্ড আপ করবো যাতে জামাত ক্ষমতায় আসলে আমাদের সমস্যা না হয়। যখন তারেক রহমান লন্ডনে ছিল তখন লন্ডনের ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় কর্মকর্তারা তারেক রহমানের সঙ্গে নিয়মিত দেখা করত, এবং শফিকুর রহমান লন্ডনে গেলে তার সঙ্গে দেখা করত। যদি এগুলো কেউই প্রকাশ করবে না, না তারেক রহমান, না শফিকুর রহমান, বাট এগুলো অন্যায় নয়, এগুলো হয়, এগুলো হতেই পারে। তো এইরকম যোগাযোগ তারা রাখতেছে বিভিন্নভাবে চেষ্টা করতেছে সম্পর্ক উন্নয়ন করার, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতেছে। এবং পিছনে আছে দুরভিসন্ধি যে বিএনপি ক্ষমতায় আসলে নাকি জামাত ক্ষমতায় আসলে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভালো, বিচারটা আসলে ঠেকিয়ে দেওয়া যায় কিনা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিনা, এই ধরনের বিভিন্ন চিন্তা কিন্তু আছে, যেটা ভারত এখনো মনে করতেছে যে জামাত ক্ষমতায় আসলে হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব নাও হতে পারে। কারণ হ্যাঁ, জামাত ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে সম্পর্ক এক জিনিস, আওয়ামী লীগকে পুনর্বাসন আরেক জিনিস। যদি জামাত ইসলাম বলে ক্ষমতায় আসলে যে হ্যাঁ ভারত আপনাদের সঙ্গে আমাদের প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক থাকবে, আমরা এমনকি শেখ হাসিনার আমলের যেই বিভিন্ন চুক্তি এগুলো নিয়েও কথা বলতে পারি, আপনারা কি চান বলেন, আমরা সহযোগিতা করব, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, তখন ভারত কি করবে? ভারতের তো ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করা লাগবেই, কারণ তাদের যেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা তো আওয়ামী লীগ ছাড়া বাস্তবায়ন হবে না। কারণ শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে এত নিচে নামা সম্ভব না, যে এত দলদাস হওয়া, এত মানে চাকর হওয়া। সুতরাং ছলে বলে কৌশলে ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করা লাগবেই। এই কারণেই আসলে তারা খুব দ্বিধাগ্রস্ত, তারা এখনো চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। তো এই কারণে তারা বিভিন্ন পরিকল্পনা করতেছে বলে আজকে একটা খবর বেরিয়েছে আমার দেশ পত্রিকায়। এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তারা বলেছে যে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনা বহুস্তরীয় নীল নকশা বাস্তবায়নের আশঙ্কার কথা জানাচ্ছে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সূত্র। সংশ্লিষ্ট বিশ্লেষণে বলা হচ্ছে যে এই পরিকল্পনার লক্ষ্য নির্বাচন বানচাল করা, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর রাজনৈতিক সংঘাতকে রক্তক্ষয়ী রূপ দেওয়া এবং শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করে তোলা। নিরাপত্তা সংশ্লিষ্টদের দাবি, এই নীল নকশার সঙ্গে সীমান্ত পারের অপশক্তি, পলাতক রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের
একটি নেটওয়ার্ক এবং উগ্রবাদী গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অনলাইন প্ল্যাটফর্মে পরিকল্পিত উস্কানি, ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি অর্থের বিনিময়েও সন্ত্রাসী গ্রুপ নামানোর আশঙ্কা রয়েছে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি ক্রিটিক্যাল ফেজ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে টার্গেট কিলিং, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি, রাজনৈতিক সমাবেশে হামলা এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর আশঙ্কা রয়েছে। সামনের 5 দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রথম ধাপে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের মধ্যে ছোটখাটো সংঘর্ষকে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের মাধ্যমে দুই পক্ষের মিছিলে হামলা, টার্গেট কিলিং ও নারী নিপীড়নের মতো স্পর্শকাতর ইস্যু ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে অনলাইনে গুজব ছড়িয়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের পরস্পরের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার কৌশল ইতিমধ্যে বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে বলে বাংলাদেশের গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে। এক্ষেত্রে সারা দেশের 87টি আসনে সংঘাতের আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সংস্থা বলেছে এবং ঢাকার একাধিক আসন ওই তালিকায়। পরিস্থিতি মূল্যায়নে দুই দলকেই সংযমী এবং সতর্কভাবে নির্বাচনী প্রচার চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো কারণে নির্বাচন বানচাল হলে ভারতীয় মিডিয়া এবং দেশীয় দোসরদের মাধ্যমে একটি বয়ান দাঁড় করানো সম্ভব হবে যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। আরেকটি খবর হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তৈরি জেএমবির 103 সদস্য নিয়ে উচ্চ সতর্কতা। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো যে আওয়ামী শাসনামলে তৎকালীন প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সক্রিয় সহযোগিতায় এক শ্রেণীর তরুণকে উগ্রবাদী হিসাবে গড়ে তোলার প্রক্রিয়া চলে এবং এইসব প্রক্রিয়া বাস্তবায়ন করেন মনে হয় ওই এসবির মনিরুল। পরিকল্পনাগুলো এমন ভাবে সাজানো হয়েছিল যাতে র এর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া কঠিন হয়। অনেক ক্ষেত্রে বিদেশি নাগরিক ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলাম প্রিয় তরুণদের আবেগকে কাজে লাগাতে তাদেরকে অনুপ্রাণিত করা হয়। ফিলিস্তিন, কাশ্মীর এবং ভারতের মুসলমানদের উপর নির্যাতনের দৃশ্য দেখিয়ে তাদেরকে মানসিকভাবে প্রভাবিত করা হয়। এই বয়ান প্রতিষ্ঠা করতে যে গণতন্ত্র হচ্ছে একটি কুফরি ব্যবস্থা এবং মূল ধারা যে রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, তারপরে জামাত, ইসলামী আন্দোলন বা খেলাফতের মজলিস, এরা হচ্ছে মূলত ইসলামের পথে বাধা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মদতে তৈরি জেএমবির প্রশিক্ষিত কিছু বিপদগামী তরুণকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। জেএমবির 103 জন পলাতক সদস্যকে নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই উচ্চ সতর্কবার্তা জারি করেছে। এই ব্রেন ওয়াশড তরুণদের বোঝানো হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেওয়া মানেই হচ্ছে কাফির মুশরিকদের দোসর হওয়া। হাসিনা সরকারের আমলে যাদেরকে জঙ্গি হিসেবে তৈরি করা হয়েছিল তাদেরই এখন বর্তমান সরকারকে অস্থিতিশীল করার হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো ভারতে পলাতক কিছু পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা এই পুরো নেটওয়ার্কের সমন্বয় করতেছেন। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও গোয়েন্দা তথ্যে উল্লেখ করেন। প্রশিক্ষিত ঘাতকরা বাংলাদেশে প্রবেশ করে বড় ধরনের হামলা চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া যারা এদেশে রয়েছে তাদেরকে বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই তরুণদের অধিকাংশই আওয়ামী লীগ শাসনামলে র এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ পাওয়া তরুণ। বর্তমান সরকারকে ইসরায়েল এবং আমেরিকার দালাল আখ্যা দিয়ে তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে। সম্প্রতি ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আওয়ামী আমলে প্রভাবিত তরুণদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানা গেছে। তো এরকম আরো অনেক বিশাল একটা রিপোর্ট দিয়েছে যে দিল্লিতে আনহোলি অ্যালায়েন্স ও নাটের গুরুরা এখানে লিখেছে যে শেখ হাসিনার আমলে যাদের দেশে গণহত্যা হয়েছে তারা বিভিন্ন কলকাতার সেফ হাউসে অবস্থান করতেছেন। এর ভিতরে আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এসবি প্রধান সাবেক মনিরুল ইসলাম, তারপরে ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাইফুল আলম, হামিদুল হক, মেজর জেনারেল কবির, এই পলাতক কর্মকর্তারা একটি জোট গঠন করেছেন।
সেই জোটের নাম হচ্ছে আনহোলি অ্যালায়েন্স। এদের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বানচাল করা, এবং এই জোটের নাম দিয়েছে আনহোলি অ্যালায়েন্স। এবং আরো বলা হচ্ছে যে টার্গেট করা হতে পারে জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হাসনাত সন্ধানদেরকে। এভাবে জুলাইয়ের যে ফ্রন্ট লাইন ছিল এদেরকে নেতৃত্ব শূন্য করা হবে। এবং ভারতের মাটি ব্যবহার করে অলরেডি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিস্ফোরণ, ড্রোন এগুলো নিয়ে দেশে ঢোকার অপেক্ষায় আছে। এখন বাংলাদেশ সরকার নিরাপত্তা বিশ্লেষণে নাশকতার প্রধান 4টা দিক চিহ্নিত করেছে। একটা হচ্ছে বিএনপি, জামাত এবং ছাত্র নেতা মানে জুলাই যোদ্ধাদের উপর টার্গেট কিলিংয়ের মোকাবেলায় স্পেশাল স্কোয়াড এবং গোয়েন্দা নজরদারি, সীমান্তের ওপার থেকে প্রশিক্ষিত ঘাতক এবং বিস্ফোরণ ঠেকাতে ড্রোন এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করতেছে সীমান্তরক্ষী বাহিনী, অলরেডি শুরু করেছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ভিডিও এবং অডিওর মাধ্যমে সাইবার যুদ্ধ রুখতে এনটিএমসি এবং সাইবার ইউনিটকে পূর্ণ সক্রিয় রাখা হয়েছে। এবং ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের মতো অভ্যন্তরীণ নাশকতা দমনে যৌথ বাহিনীর চিরুনি অভিযান এগুলো হয়েছে, এবং আমেরিকা এবং ইংল্যান্ডের কাছ থেকেও তারা পরামর্শ নিচ্ছে না। তো আপনারা জানলেন যে এই হচ্ছে গিয়ে পরিকল্পনা। এখন প্রচেষ্টার কথাই বলবো, সেটা হচ্ছে যে নির্বাচন আসতেছে, নির্বাচন সুষ্ঠু হবে, অন্তত আমরা এই বিশ্বাস ইউনূসের উপর রাখতেই পারি। জনগণ যাকেই ভোট দেয় সেই ক্ষমতায় আসবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে এই বিএনপি জামাত ভোটযুদ্ধ যেন ভোটযুদ্ধই থাকে, এটা যাতে আসল যুদ্ধের রূপ না নেয়। দেশের স্বার্থে আমাদেরকে অন্তত এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন আমরা বিএনপি জামাত মিলেমিশে 12ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেজন্য সরকারকে সহযোগিতা করি। তারপর জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে, এবং এতেই দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে ঐক্যবদ্ধভাবে। বাংলাদেশের নির্বাচনের আর সপ্তাহ খানেক মাত্র বাকি থাকতে তুরস্কের সবচেয়ে প্রভাবশালী দৈনিক, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপির মুখপাত্র হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী ইংরেজি দৈনিক ডেইলি সাবা বাংলাদেশকে এবং এই পুরো অঞ্চলকে মনে করিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল, এবং তাদের বিশ্লেষণে তারা বলেছে যে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বার্তা এসেছে সেটা পুরো অঞ্চলকেই একটা নতুন বার্তা দিচ্ছে বটে। এই পত্রিকাটি, ডেইলি সাবা পত্রিকাটি সারা পৃথিবীতেই আগ্রহী পাঠকেরা লক্ষ্য রাখেন তুরস্কের সরকার কিভাবে আঞ্চলিক রাজনীতিকে বিশ্লেষণ করছেন, কোনো একটি দেশের পরিবর্তনকে দেখছেন সেসব বিষয়ে বুঝতে। এবং ডেইলি সাবার মতো একটা পত্রিকা যে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে আজকে 5ই ফেব্রুয়ারি এসে ডাকসু নির্বাচন সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের চমক জাগানো বিজয় ইসলামী ছাত্র শিবিরের সেটা মনে করালো, এবং তা থেকে কি বার্তা পাওয়া গেল সে বিষয়ে নিবন্ধ রচনা করলো। তাতে একরকম পরিষ্কার যে তুরস্কের সরকার, তুরস্কের গণমাধ্যম একভাবে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর এবারের নির্বাচনে উত্থানের বিষয়ে নিশ্চিত বোধ করছে। জামায়াতে ইসলামী কি জিতবে এই নির্বাচনে সে বিষয়ে তারা সরাসরি কিছু বলে নাই, কিন্তু তারা সুস্পষ্টভাবে তাদের এই বিশ্লেষণে বলেছে যে যদি নির্বাচন অবাধ হয়, যদি ইসলামপন্থী দলগুলোকে কোনো বিশেষ কারণ দেখিয়ে মানে আটকে না রাখা হয়, বাধাগ্রস্ত করা না হয়, তাহলে নির্বাচনে ভোটাররা কাদেরকে পছন্দ করেন সে বার্তা পরিষ্কার হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। ডেইলি সাবা তার এই বিশ্লেষণের শুরুতেই বলেছে যে একটা যে সুস্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো দিল, সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা যে
এই ক্যাম্পাসগুলোতে দীর্ঘ সময় ধরে, দশকের পর দশক ধরে এই ক্যাম্পাসের ছাত্ররা মূলত বামপন্থী এবং জাতীয়তাবাদী ধারার রাজনীতি পছন্দ করে বলে ক্যাম্পাসগুলোকে একটা ফিক্সড পলিটিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে বেঁধে ফেলা হয়েছিল, এক রকমের মানে পূর্ব নির্ধারিত রাজনৈতিক চর্চায় বেঁধে রাখা হয়েছিল। এবং এই পত্রিকাটি মনে করাচ্ছে যে 90-এর দশক থেকে বাকি সব ছাত্র সংগঠনের একটা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশের কোনো ছাত্র সংসদ নির্বাচনে 90-এর পর থেকে ইসলামী ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবির এই যে অংশ নিতে পারে নাই, ডেইলি সাবা বলছে যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘ সময় ধরে আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক কূটনৈতিক নানা হিসাব নিকাশ এবং নিরাপত্তা ঝুঁকি এসব বিবেচনা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এবার যখন ছাত্র সংসদে প্রথমবারের মতো এমন অবস্থায় ছাত্ররা ভোট দিতে পেরেছেন যখন তারা আসলে অবাধে ভোট দিতে পেরেছেন, ডেইলি সাবার ভাষায় যে যখন কোনো একটি আদর্শকে চাপিয়ে রাখার চেষ্টা হয় নাই, তখন ভোটাররা কাকে পছন্দ করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুরস্কের এই পত্রিকা বলছে ভাববার কোনো কারণ নাই ছাত্ররা হঠাৎ তাদের আদর্শ পরিবর্তন করেছেন, বরং এটা উপলব্ধি করবার বিষয় যে তারা অনেক দিন ধরেই এই আদর্শের রাজনীতির অনুসারী ছিলেন, কিন্তু তাদের পছন্দের দলটি যেহেতু নির্বাচনে বা কোনো রাজনৈতিক পরিসরে উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারছিল না, তাই তারা ওই দলটিকে পছন্দ করে নিতে পারে নাই। তাই পূর্ববর্তী ক্ষমতাসীন দলের পতনের পর যখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে সেই দলটি অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী, তারা উন্মুক্তভাবে রাজনীতিতে আসতে পেরেছে এবং ভোটাররা উন্মুক্তভাবে বাধাহীনভাবে ভোট দিতে পেরেছে এবং কোনো ক্ষমতাসীন পক্ষ মানে ক্যাম্পাসের রাজনীতিকে একটি ধারায় বেঁধে রাখতে ক্ষমতার প্রয়োগ করে নাই, তখন ছাত্ররা ঠিক মতো তাদের পছন্দটা প্রকাশ করতে পেরেছে। এবং এই কথাটাই, এই বার্তাটি তুরস্কের গণমাধ্যম দিতে চাইছে যে আগামীর জাতীয় নির্বাচনে এই বার্তাটি হয়তো বাংলাদেশের ভোটাররা দেবেন, কারণ যেটা তারা বলতে চাইছে বাংলাদেশে অনেক হিসাব নিকাশ করে এই যে একটা বাম এবং জাতীয়তাবাদী ধারায় বাংলাদেশের রাজনীতিকে আটকে রাখার প্রচেষ্টা, সেটা আগস্টের পর বাধাগ্রস্ত হয়েছে। ডেইলি সাবা মনে করাচ্ছে যে দীর্ঘ প্রায় 3 দশক পর 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বটে, কিন্তু সেবারেও পুরোপুরি পুনরুদ্ধার করা যায় না এই ঐতিহ্যকে, কারণ সেবারও প্রার্থিতা ও প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং তাদের অনুমোদিত কিছু দলের মধ্যে। 90-এর দশক থেকে কার্যত নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্র শিবির সেবারও প্রতিদ্বন্দ্বিতার বাইরে ছিল। তুরস্কের পত্রিকা বলছে এই ধারা প্রথমবারের মতো ভাঙে যখন এবার 20 আগস্টের পর ডাকসু নির্বাচনে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সব বড় ছাত্র গোষ্ঠী প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ফলাফল হয় বিস্ময়কর, একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় পায়। বিশেষ করে ডাকসুর ফলাফল নজর কাড়ে, কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষকই ভাবছিলেন যে বাম এবং জাতীয়তাবাদী ধারা শক্ত ঘাঁটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে অন্তত ইসলামপন্থীদের বিজয় একেবারে অসম্ভব হবে। তুরস্কের পত্রিকাটি অবশ্য তাদের এই বিশ্লেষণে এটা লেখেন নাই যে যেমন 12 ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী ধারার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি কিংবা ধর্মনিরপেক্ষতার রাজনীতির যে প্রধান প্রতিভূ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারে নাই। কাজেই ডেইলি সাবা সেই বিশ্লেষণটা করে নাই যে এত দশক ধরে যেমন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল নির্বাচনে অংশগ্রহণ থেকে ছাত্র সংসদে, কিংবা জামায়াতে ইসলামীকে বিভিন্ন বাধার মুখে রাজনীতি করতে হয়েছিল অপ্রকাশ্যে, এখন আওয়ামী লীগেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে আইনি
নির্বাহী আদেশের মাধ্যমে এক বাইরে রাখা হয়েছে। এই বিশ্লেষণটিতে আমার মনে হয়েছে ডেইলি সাবা সেটি একরকম এড়িয়ে গেছে। পত্রিকাটি বলছে বিশ্ববিদ্যালয়ের বাইরেও এই নির্বাচন তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ায় যেখানেই জাতীয় নির্বাচন নানা নিয়ন্ত্রণ ও দূরবর্তী শক্তির প্রভাবে পরিচালিত হয়, সেখানে ক্যাম্পাস রাজনীতি অনেক সময়ই আগাম পরিবর্তনের ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় যেটা মনে করাই, সেটা আবারও মনে করাতে চাই যে 91 সালের নির্বাচনের আগে যখন একরকমের নিশ্চিতভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক বিশ্লেষক এবং জরিপকারীরা বলছিলেন যে 91 নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পাবে, তখন সবাইকে চমকে দিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। কিন্তু অনেকেই ভুলে যান যে তার আগে 90 সালে ডাকসুর নির্বাচনে ছাত্র দল ব্যাপক বিজয় পেয়েছিল এবং ডাকসুর নির্বাচন যে জাতীয় নির্বাচনে একটা সরাসরি ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এছাড়াও যে যুক্তিটা দেই সেটা হচ্ছে যে পাবলিক সবগুলো বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, মনে রাখতে হবে ব্যাপক ব্যবধানে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। মনে রাখতে হবে এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করেন এবং বাংলাদেশের সকল অর্থনৈতিক অবস্থার ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েন। কাজেই যেসব জরিপ অনুসরণ করে আমরা হয়তো ভাবছি যে জামায়াতে ইসলামীর বাইরে অন্য কোনো দল বিজয় পাবে, তার চেয়ে অনেক নির্ভরযোগ্য জরিপ হিসাবে বিবেচনা করা উচিত বাংলাদেশের গত 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে। এবং তুরস্কের পত্রিকাটি সম্পূর্ণতই সেদিকেই ইঙ্গিত করছে। তুরস্কের পত্রিকাটি বলছে ক্যাম্পাস রাজনীতি অনেক সময় পরিবর্তনের আগাম ইঙ্গিত দেয়, মুখোমুখি নেতৃত্বের পরীক্ষা হয়, ব্যর্থতা ঢাকার সুযোগ কম থাকে, আঞ্চলিক অভিজ্ঞতাও সেটাই বলে। তারা বলছে ভারতে ছাত্র রাজনীতি বহুবার জাতীয় জোট বদলের আগাম সংকেত দিয়েছে, পাকিস্তানে প্রাতিষ্ঠানিক সংকটে ক্যাম্পাস আন্দোলন আবারও মাথাচাড়া দিয়েছে। এসব উদাহরণ দেখায় মূলধারার রাজনৈতিক পথ সংকুচিত হলে ছাত্র পরিসরে প্রথম পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় এবং প্রথম নতুন কোন রাজনৈতিক শক্তি বৈধতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসে। ডেইলি সাবা বলছে যে এতে হয়তো ধরে নেওয়ার কারণ নেই যে ক্যাম্পাসের বিজয় সরাসরি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে। ছাত্র নির্বাচন সাধারণ নির্বাচনের কোনো ক্ষুদ্র সংস্করণ নয়, তবে এগুলো গুরুত্বপূর্ণ বার্তা উন্মোচন করে যে রাষ্ট্রের বাইরে কে সংগঠিত হতে পারে, জবরদস্তি ছাড়া কে আস্থা অর্জন করে, আর নিয়ন্ত্রণ শিথিল হলে কে বৈধতা পায়। মানে তুরস্কের এই পত্রিকাটি স্পষ্টতই বলছে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির যে ব্যাপক উত্থান হয়েছে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া, মানে রাষ্ট্র যখন তাকে একরকমের চেপে রাখতে চেয়েছে তখন রাষ্ট্রের বাইরে সে সংগঠিত হয়েছে, কোনো রকম জবরদস্তি ছাড়াই সে একরকমের আস্থা অর্জন করেছে। এবং যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল হয়েছে, তখন যখন অবাধ মুক্ত পরিবেশে এই দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে, তখন স্পষ্টতই ভোটাররা জামায়াত শিবিরের মতো ইসলামপন্থী দলগুলোকে বৈধতা দিচ্ছে। ডেইলি সাবা তার প্রতিবেদনটি বিশ্লেষণটি শেষ করেছে এই দুটো কথা বলে যে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যৎ বলে দেয় না, তবে বর্তমানকে স্পষ্ট করে। স্পষ্টতই নির্বাচনটা খুবই নিকট বর্তমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সপ্তাহখানেক মাত্র বাকি। পত্রিকাটি বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ বুঝতে এই বার্তাকে উপেক্ষা করা কঠিন। মনে রাখা দরকার, জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, সেটা শুধুমাত্র যে বাংলাদেশের রাজনীতির জন্য একেবারেই একটা নতুন বার্তা নিয়ে আসবে তাই নয়, নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা, কূটনীতি, যে প্রসঙ্গগুলো উল্লেখ করেছে ডেইলি সাবা, সেগুলোকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে।